তোমাদের ঘুরিয়ে দেখাবো আগ্রার কেল্লা, আর তোমাদেরকে সাথে করে নিয়ে যাব বহু বছর পেছনে রাজা আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এসব নবাবের যুগে। এই লালকেল্লা উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত, যা তাজমহল থেকে মাত্র 2.5 কিমি দূরে অবস্থিত। এখানে আছে রংমহল থেকে শুরু করে খাসমহল, শীষমহল, দেয়ানি আম, দেয়ানি খাস, এছাড়াও আছে আঙ্গুরিবাগ, মিনা বাজার, আরও কত কি। এছাড়াও তোমাদের সাথে শেয়ার করে দেব এখানে প্রবেশের জন্য কি কি লাগবে, টিকিটের ভাড়া কত, কি কি নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, তার সাথে থাকবে অনেক মজার মজার কাহিনী। চলো তবে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশনও পাবা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকলকে আজকে আর তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না। আজকে আমরা ঘুরতে এসেছি হচ্ছে আগ্রা, আর আগ্রায় কি কি ঘুরবো তোমরা আইডিয়া করতেই পারছো। হ্যাঁ, সেই সব জায়গাগুলো আজকে ঘুরবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 8:30। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। জানিও না দূর থেকে তাজমহল কতটা দেখতে পাবো কি পাবো না। তো এবার যেটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার সেটা হচ্ছে, এখন আমরা রয়েছি আগ্রা স্টেশন থেকে বেশ খানিকটা দূরে বালুগঞ্জ নামক একটা জায়গা, এই যে রয়েছে পিছনে। তো বালুগঞ্জ নামক একটা জায়গায় আছি, আর এখন এখান থেকে অটো করে যাব। আগে দেখি তাজমহল যাওয়া যাক বা আগ্রা ফোর্ট, দেখি কোনটাকে সাজেস্ট করে, কারণ এত কুয়াশার মধ্যে বুঝতে পারছি না তাজমহল কতটা দেখা যাবে। তো এখন বেরোনো তো যাক, পরে চলো দেখা হচ্ছে। ট্রেন পথে তোমরা যারা আগ্রায় আসবে ভাবছো, তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমেই নামতে হবে আগ্রা ফোর্ট স্টেশনে। আর স্টেশনে নেমেই সবার আগে চেষ্টা করবে বালুগঞ্জের কাছে কোনো হোটেল বুক করার। তার কারণ হচ্ছে বালুগঞ্জ থেকে আগ্রা ফোর্ট আর তাজমহল দুটোই কিন্তু খুবই কাছে। আর সেই জন্যই তো সকাল সকাল উঠেই আমরা ফ্রেশ হয়ে একেবারে 20 টাকা ভাড়ার বিনিময়ে চলে গেলাম হচ্ছে আগ্রা ফোর্টের কাছে, যার আর এক নাম লাল কিলা বা কিলা-ই আকবরী। আর আমরা যেহেতু খুব সকাল এসেছিলাম, তাই টিকিটের লাইনে খুব একটা বেশি ভিড় ছিল না। তবে টিকিটের লাইনে যদি ভিড় থাকে তাহলে কিন্তু এখানে অনলাইনে টিকিট কাটারও সুব্যবস্থা আছে। তো এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো আমাদের এখানে দুজনার পড়েছে হচ্ছে 50 টাকা করে, অর্থাৎ দুজনার লেগেছে হচ্ছে 100 টাকা। তো এই যে টিকিট কাটা কমপ্লিট, চলো এবার ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টের সামনে আমরা রয়েছে। আগ্রা ফোর্টের সামনে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো এখানে সকাল সকালই যা ভিড়, তাতে দেখে মনে হচ্ছে যত টাইম বাড়বে। হ্যাঁ, হাতটা সব বরফ হয়েছে, তাও লোকের ভিড় শেষ হচ্ছে। আমারও হাত পুরো জমে গেছে, তার মধ্যে টুপিটাও নিয়ে আসেনি। ভাবিনি আমরা এসে বেসিক্যালি ভাবতে পারছি না যে এতটা ঠান্ডা আছে। এখন আমরা রয়েছি আগ্রা ফোর্টের একদম সামনে, আর এখন সামনেই যে দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটার নাম হচ্ছে অমর সিং দরজা। নিরাপত্তার খাতিরে আগ্রা ফোর্টের চারিধার দিয়ে পরীক্ষা কাটা হয়েছিল। আর এখন মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে রাখা হতো জল, আর জলে ছাড়া ছিল অনেক বড় বড় কুমির। আর ওই উঁচু অংশটায় দাঁড়িয়ে থাকতো প্রহরীরা, যাতে কোনোভাবেই শত্রুপক্ষ ফোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে। আর এখন এই যে বাঁ দিকে যেতে গেলে চোখে পড়বে এখানে কোন কোন জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছ না, লোকজন হাঁটছে, এটা কিন্তু আসলে কোনো সেতু না, এটা হচ্ছে এই ফোর্টে প্রবেশ করার দরজা। তবে দরজাটা তো প্রচণ্ড ভারী, তাই এখন এটাকে নিচে নামিয়ে দিয়ে এখন আর একটা দরজা বানানো হয়েছে, যেটাকে খোলা দেওয়া করে এই ফোর্টের ভেতরে প্রবেশ করতে হয়। তো এই যে আমরা চেক ইন করে ঢুকে গেলাম ভেতরে। 1556 খ্রিস্টাব্দে আকবরের ব্যবস্থাপনায় ফোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছিল। এরপর জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেবের হাত ধরে এই ফোর্টের নির্মাণ কার্য শেষ হয়। দীর্ঘ 95 বছর লেগেছিল এই ফোর্ট নির্মাণে। আর এই ফোর্টটা তৈরি করতে সেই সময় খরচ পড়েছিল 35 লক্ষ টাকা। আর এই ফোর্টটা তৈরি করতে শ্রমিক লেগেছিল প্রায় 4000-এর মতো। তো আগ্রা ফোর্টে ঢুকেই প্রথমেই চোখে পড়বে এইরকম ভাঙা অবস্থায় রাখা হচ্ছে একটা কামান। আর এখন সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার নহবতখানা। আর এই নহবতখানার ভেতর দিয়ে প্রবেশ করলে সামনেই যে অংশটা দেখা যাচ্ছে, এখানে আগে গান বাজনা হতো যখন রাজা যুদ্ধ জয় করে ফিরত। আর ওই যে উপরে যে খুবের মতো ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে দাসীরা সব রাজার মাথায় আর কি পুষ্প বর্ষণ করত। তো ওই যে নহবতখানার ভেতর দিয়ে আমরা প্রবেশ করেছি, আর সামনেই রয়েছে এই জায়গাটা, যেটাকে এতক্ষণ আমি দূর থেকে দেখাচ্ছিলাম। তো এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো মাঝে মাঝে কিন্তু এখনও অনেক নকশা আছে। তবে আগে সমস্তটাই নকশা দিয়ে পরিপূর্ণ ছিল, তবে তার বেশিরভাগটাই এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে। তবে বেশ কিছু কিন্তু এখনও আছে। আর এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি, আর সামনের রাস্তাটা কিন্তু খেয়াল করলে বুঝতেই পারছো, রাস্তাটা কিন্তু একেবারেই ঢালু।
আমরা এখন যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে ঠিক এই যে মেন দরজাটা, এখান দিয়ে ঢুকেই। আর এইখানে রাস্তাটা খেয়াল করলে দেখা যাবে, রাস্তাটা দেখো কিন্তু ওপর থেকে ঠিক নিচের দিকে ঢালু। তো এই রাস্তাটা ঢালু করার কারণ হচ্ছে যখন শত্রুপক্ষ এইখান দিয়ে ঢুকবে ওই ওপর থেকে আর কি বড় বড় পাথর ফেলা হবে, তো তখন ওই পাথরগুলো যাতে শত্রুদের গায়ে লাগে, তারা যাতে ভেতরে ঢুকতে না পারে, তো সেই জন্যেই এইখানে ওই পাথরগুলো ফেলার ব্যবস্থা করা থাকতো। আর একটা কারণও ছিল, সেটা হচ্ছে পাথরগুলো যখন ওখান থেকে ফেলা হতো তখন কিন্তু যখন একের বেশি পাথর চলে আসতো তখন কিন্তু এই মেন গেটটা এখানে বন্ধ হয়ে যেত, যাতে শত্রুপক্ষ আর পালাতে না পারতো। এখন এই দেয়ালগুলোকে খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে দেয়ালের গায়ে কিন্তু বেশ খানিকটা অন্তর অন্তর রয়েছে এইরকম কালো কালো দাগ। তো ওই কালো দাগের একদম ওপর দিকে রয়েছে ওখানে নালি করা আছে। শত্রুপক্ষ যখন ঢুকবে তখন তো সামনে দিয়ে পাথর আসবে, এবং তারা যাতে নিজেদেরকে দেয়ালের গায়ে ভালোভাবে আত্মরক্ষা না করতে পারে সেই জন্য দেয়াল বেয়ে গড়িয়ে দেওয়া হতো গরম জল আর গরম তেল। আর এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো ডিজাইন না, এইখানে এই রাস্তাটা এইরকমভাবেই তৈরি করা হয়েছিল যাতে এই রাস্তা দিয়ে যখন কোনো ঘোড়া বা হাতি যাবে তারা যাতে পড়ে না যায়। সত্যি এই রকম জায়গায় আসলে সত্যি নিজের শরীরের মধ্যে কিরকম একটা রোমাঞ্চ ভাব লাগে। তখনকার দিনের এত কড়া নিরাপত্তা আজও আমাদের মনের ভেতরে বিস্ময়ের উদ্রেক করে। সম্রাট আকবরের হিন্দু রানী ছিলেন যোধাবাই। আর এই আগ্রা ফোর্টে প্রবেশ করার পর যেটা আমাদের সবার আগে নজর করবে সেটা হচ্ছে আকবর ও যোধাবাইয়ের পুত্র সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের এই সুন্দর মহলটা। ওই পিছনের গেটটা দিয়ে, তবে ওখান থেকে এখন এত কুয়াশা এখন অব্দি কিচ্ছু বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। তো ওইখান দিয়ে আমরা ঢুকে এই যে পিছনের রাস্তাটা দেখছি এটা দিয়ে পুরো এসছি, দিয়ে এই সাইডের রাস্তাটা ঘুরে এখন আমরা যেখানটা রয়েছি সেটা হচ্ছে জাহাঙ্গীর মহল। দুধারে সবুজ ঘাসে মোড়া এই এত সুন্দর বাগানের মধ্যে দিয়ে রাস্তা করা রয়েছে জাহাঙ্গীর মহলে প্রবেশের জন্য। আর এই জাহাঙ্গীর মহলে প্রবেশের পর যেটা সবার আগে নজর কাড়বে সেটা হচ্ছে জাহাঙ্গীরের এই এত সুন্দর বাথটাবটা। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাহাঙ্গীরের বাথটাব। আর এই বাথটাবটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গেল রক দিয়ে তৈরি, মাঝে কিন্তু কোনো রকম কোনো জয়েন্ট নেই। আর এইখানে দেখো সিঁড়িও করা আছে যাতে উপর দিয়ে উঠে স্নান করা যায়। আর এই এত সুন্দর বাথটাবটি জাহাঙ্গীরকে তার মামা মান সিং উপহার স্বরূপ দিয়েছিলেন। সকালবেলা এতটাই কুয়াশা ছিল যে সেইভাবে কিছু দেখা যাচ্ছিল না, তবে খুব লক্ষ্য করলে দেখা যাবে যে জাহাঙ্গীর মহলের পাশেই রয়েছে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আকবরের মহল। পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টোটালটা রংমহল, এখানেই রাজাদের আমলে নাচ গান সবকিছু হতো। এখন খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ওই যে উপরের অংশটা ওখানে রাজা রানীরা বসে থাকতেন, আর তার নিচে যে ছোট ছোট ঘরের মতো অংশগুলো রয়েছে ওখানে বসে থাকতেন রাজা রানীর দাসীরা। আর নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে এদিকে এক জায়গায় থাকতো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর আরেক জায়গায় থাকতো হচ্ছে রেস্ট রুম। আর কি নাচ গান করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন বিশ্রামে তো দরকার, তো সেই বিশ্রামের জায়গা। আর এখন আমি চলে এসেছি যে জায়গাটাতে বিশ্রাম নেওয়া হতো। এখানেও কিন্তু প্রত্যেকটা দেয়াল খুব সুন্দর করে কারুকার্য করা আছে। আর সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখলে সেখানে কিন্তু জায়গাগুলো ফাঁকা থাকতো না, এখানে বড় বড় সুন্দর কারুকার্য পর্দা দিয়ে পুরো জায়গাটা কিন্তু আপডাল করা থাকতো। এইখানে যেটা রংমহল দেখলাম না, তো ওপরের দিকে বললাম দাসীরা বসে, তার উপরে রাজারা, তো এইখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো দিয়ে ওপরে ওঠা যায়। এইদিকেও একটা রয়েছে আর ওই সাইডেও একটা রয়েছে। আর তোমরা এখন সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটাই হচ্ছে রংমহলের ওপরে ওঠার সিঁড়ি, তবে সেখানে এখন ওঠা যাবে না কারণ সামনে এই যে দরজাটা দিয়ে কিন্তু ওপরে ওঠার রাস্তাটা পুরোপুরিভাবেই বন্ধ করা রয়েছে। এই আগ্রা ফোর্ট এতটাই বড় আর এতটাই সুন্দর যে গোটা একটা দিন লেগে যাবে পুরো ফোর্টটাকে খুব ভালোভাবে সুন্দর করে উপভোগ করার জন্যে। এছাড়াও এই আগ্রা ফোর্টে আছে গাইডের সুব্যবস্থা, যারা নির্ধারিত মূল্যের বিনিময়ে ইতিহাসের সমস্ত ঘটনা তোমাদেরকে বলে দেবে। তাছাড়া প্রয়োজনীয় যদি কোনো ফটো থাকে সেটাও কিন্তু ওনারা তুলে দেবেন। আর এখন আমরা চলে এসেছি এই যে শাহজাহানি মহলের কাছে। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, দেখি এইখানে ভেতরে কি আছে। তো ভেতরে ঢুকলে একটা খুব মজার জিনিস দেখা যাবে।
সেটা হচ্ছে এই যে জানলাটা দেখা যাচ্ছে, এই জানলাটা কিন্তু এই দিক দিয়ে খোলা হলেও অপোজিট সাইড থেকে সেটা বন্ধ। চলো আরো পরে দেখাচ্ছি। এই জায়গাটাকে এখানটা বলা হয় তার কারণ হচ্ছে এই যে দেয়ালগুলো কিন্তু পিছনটা পুরো ফাঁকা, আর যখন আর কি রাজাদের বরফ থাকে তখন বলা হয় যে পুরো ফাঁকা দেয়ালের মাঝখানে মানে এই দিকের দেয়াল দেয়ালের মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, তো সেই ফাঁকার মধ্যে জল দেওয়া হতো, যার ফলে চারপাশটা কিন্তু একদম ঠান্ডা থাকে। এরপর আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম, আর ওই সামনের দরজাটা দিয়ে আকবর মহলে প্রবেশ করার পর এই যে সামনে যে জানলাটা দেখা যাচ্ছে, এই জানলাটাকে কিন্তু বলা হয় এখানকার জাদু জানলা। মনে তো হচ্ছে কেন এটাকে জাদু জানলা বলে, চলো দেখাই। এই যে জানলাটা এই দিক থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে জানলাটা কিন্তু একেবারেই বন্ধ, কোনো রকম কোনো ওই পাশের কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এই দরজাটা ক্রস করার পরেই এই দিক থেকে জানলাটাকে দেখলে মনে হবে জানলাটা কিন্তু আর বন্ধ নেই, জানলাটা খোলা। তো এই জিনিসটা পুরোটাই বানানো হয়েছে এই ঘরটার প্রাইভেসি মেনটেনের জন্য। এইখানকার মানে অ্যাটমসফিয়ারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, আর এখানটা দেখতেও সুন্দর লাগছে, বেশ চারিদিকটা একদম সাদা, দেখতে খুব ভালো লাগছে। আমার পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পালকি ঘর। এটা হচ্ছে আকবরের দুই কন্যা রোশনারা আর জাহানারা। তো তাদের তো বিয়ে হয়নি, যার ফলে তাদের পালকি চেপে শ্বশুরবাড়ি যাওয়াটাও হয়নি। তো তাদেরই ভালো রাখার জন্যে আকবর এইটা বানিয়েছিল। দেখো একদম পুরো কিন্তু পালকির শেপে। আর এখন আমরা রয়েছি পালকি ঘরের মধ্যে, আর এইখানের যে ব্যালকনি, এইখানে দাঁড়ালে কিন্তু দূর থেকে তাজমহলকে দেখা যায়। তবে আজকে কুয়াশার প্রকোপ এতটাই বেশি, কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আর এখন সামনে যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছ, একদম বাইরে যে প্রাচীরটা, ওইখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেনাবাহিনী, আর মাঝখানের যে ফাঁকা অংশটা সেখানে ছাড়া থাকতে হচ্ছে জলের মধ্যে কুমির। তারপর আবার এই দিকটা থাকতে হচ্ছে সেনাবাহিনী, আর এইখানে যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার ছাড়া থাকতো। তাহলে বুঝতেই পারছো এখানে কতটা স্ট্রং আর কি নিরাপত্তা ছিল, যাতে বাইরের কোনো শত্রুপক্ষই ভেতরে প্রবেশ করতে না পারে। আর এরপর আমরা চলে এসেছি হচ্ছে আঙ্গুরি বাগে, যেখানে কিন্তু প্রচুর আঙুর গাছ আগেও লাগানো ছিল, আর তার বেশ কিছু অংশ এখনও রয়েছে। সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান এখানে আঙুর চাষ করেছিলেন। আর এই অঙ্গুরিবাগের মাঝখানে ছিল হচ্ছে 37টি ঝর্ণা, যে ঝর্ণার থেকে বেরোতো হচ্ছে সুগন্ধি গোলাপ জল, যার গন্ধ যমুনা নদীর ঠান্ডা হাওয়ার মাধ্যমে সারা মহলে কিন্তু ছড়িয়ে পড়ত। আর অঙ্গুরিবাগের ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে এখানে খাসমহল। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, চারিদিকে সাদা মার্বেল পাথরের ওপর খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এই দেখো এত সুন্দর করে কারুকার্য করা যে দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর এই সমস্ত নকশাই কিন্তু হাতে করেই করা হয়েছে, কারণ তখন মেশিনে সেরকম একটা ব্যবহার ছিল না। আর এই মার্বেল পাথরের মাঝে মাঝে কিন্তু অনেক দামি দামি রত্নও খোদাই করা ছিল, এমনকি সোনা দিয়েও ডিজাইন করা ছিল। তবে সেগুলোর আর কিছুই অবশিষ্ট নেই, সবটাই লুট হয়ে গেছে। এরপর এখন আমরা যে জায়গাটাতে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে মুসাম্মান বুজ। 1658 থেকে 1666 খ্রিস্টাব্দ, এই 8 বছর ঔরঙ্গজেব শাহজাহানকে এখানে আটকে রেখেছিলেন। এইখানের পিলারগুলোতে সাদা মার্বেল পাথরের ওপরে রঙিন পাথর দিয়ে নকশা করা ছিল। তার বেশ কিছু এখনও আছে, তবে বেশ কিছু কিন্তু পর্যটকরা খুলে খুলে নিয়ে চলে গেছে। তো সেই জন্যই এই জায়গাটাতে কিন্তু ঢোকার অনুমতি দেয়া হয় না। এছাড়াও শাহজাহান যখন বয়সকালে আর কি তার দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, তখন কিন্তু এখান থেকে বসে আর তাজমহলকে দেখতে পেতেন না। তো সেই জন্যই তার দুই কন্যা রোশনারা ও জাহানারা এইখানে এক ধরনের দামি আয়না লাগিয়ে দিয়েছিল, যে আয়নাতে তাজমহলের প্রতিবিম্বটা উঠত, আর শাহজাহান এখান থেকে বসে বসে কিন্তু সেই তাজমহলের দৃশ্য উপভোগ করতে পারতেন। এরপর আমরা চলে এলাম শীষমহলের কাছে। আর এই শীষমহলে কিন্তু মহিলাদের স্নান করার জন্যেই ব্যবহার করা হতো। আর এই শীষমহলের ভেতরে কিন্তু অনেক দামি দামি কাঁচ ও পাথর খোদাই করা রয়েছে, যে কাঁচে একটুখানি আলো পড়লেই কিন্তু পুরো স্নানাগারটাই আলোকিত হয়ে উঠত। এছাড়া এই স্নানাগারে কিন্তু গরম জল ও ঠান্ডা জল দুয়েরই ব্যবস্থা ছিল। তবে ওই যে কাঁচ খুলে নিয়ে পর্যটকরা চলে যায়, তো সেই জন্যে এই জায়গাটাতেও ঢুকতে দেওয়া হয় না, তাই বাইরে থেকেই দেখতে হলো। এরিয়াটা এতটাই বড়, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এখন টায়ার্ড হয়ে এখানে একটুখানি বসে পড়েছি। আর এই জায়গাটাই বিভৎস সুন্দর দেখতে, দেখো। আর এইখানেই রয়েছে এটা, এখানে বসলে সামনে থেকে পুরো এটা দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে যে ভাষাই বলার না।
জায়গাটাতে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে দেওয়ানি আম। এই জায়গাটি মূলত বিচার ব্যবস্থার কাজেই ব্যবহার করা হতো। এখানে মাঝখানের যে জায়গাটা সেখানে বসতেন রাজা, আর তার দুই ধারে থাকতো রানীরা বসে, আর এই সামনের যে ঘেরা অংশটা এখানে থাকতো হচ্ছে মন্ত্রীরা, আর সামনে রাখা হতো হচ্ছে দোষীকে, আর তার সামনেই বিচার ব্যবস্থা সম্পন্ন হতো। এরপর এইখান দিয়ে একটা কাঁদিয়ে সিঁড়ি দেখা যাবে, সেই সিঁড়িটা দিয়ে সোজা উঠে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব দেওয়ানি খাসের দিকে। আর সেখানে দেওয়ানি খাস ছাড়াও রয়েছে হচ্ছে মিনা বাজার। তো চলো এখন সিঁড়ি দিয়ে আগে ওঠা যাক। তো ওই যে সামনে যে দরজাটা দেখলে ওখান দিয়ে আমরা এলাম, আর এইখানে যে সবুজ মাঠ মতো অংশটা রয়েছে এই জায়গাটাই হচ্ছে মিনা বাজার, যেখানে প্রত্যেক শুক্রবার বাড়ির মহিলাদের জন্য এখানে বাজার বসতো। কারণ তখনকার দিনে তো বাড়ির মহিলাদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না, তবে তাদের তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও লাগবে যেগুলো তারা ব্যবহার করবে, তো তার জন্যই এখানে বসতো একটা বড় করে বাজার। এরপর আমরা চলে এসেছি দেওয়ানি খাসের কাছে। এই দেওয়ানি আম, দেওয়ানি খাস, মিনা বাজার এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ছোটবেলায় ইতিহাসের পাতায় অনেক পড়েছি, তবে সেগুলো আজকে চাক্ষুষ দেখাও সম্পন্ন হয়ে গেল আমার। আর এইখানের জায়গাটা মেনলি ব্যবহার করা হতো আইন ও বিচার ব্যবস্থা দেখাশোনা করার জন্য। আর ওই যে নিচে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে টাকশাল ছিল আর কি, যেখানে টাকা, মুদ্রা এইসবগুলো তৈরি করা হতো। তো এই জায়গাটাতে ওঠার জন্য এই দিকের যে সিঁড়িটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ওঠার সিঁড়ি, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই দিক দিয়ে নামার সিঁড়ি। তো আমাদের তো জায়গাটা ঘোরা কমপ্লিট, এখন আমরা এখান দিয়ে নেমে যাব। আর ওই সিঁড়িটা দিয়ে নামলেই সামনেই দেখা যাবে এরকম একটা মসজিদ করা রয়েছে, এখানটা নামাজ পড়ার জন্যই ব্যবহার করা হতো বেশি। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে তোমাদের তো দেখালাম, এটা হচ্ছে দেওয়ানি আম। আর এইখানে যে দরজাটা, এই দরজাটা দিয়েই হচ্ছে রাজা আসতো, এই দরজাটা দিয়েই রাজা ঢুকতো, ঢুকে এইখান দিয়ে সামনে দিয়ে আসতো। যে আমরা পুরো ব্লগটা যে তোমরা দেখলে এতক্ষণ ধরে আমরা ঘুরছি, এটা কিন্তু আমরা দেখলাম আগ্রা ফোর্টের মাত্র 25%, বাকি 75% সেনাবাহিনীর আন্ডারে আছে, তো সেগুলো জনসাধারণের জন্য ঢুকতে দেওয়া হয় না। তো এই বাকি 25% ঘুরতেই কিন্তু আমাদের মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেল। আর তাছাড়া একটুখানি ভিডিও করতে গেলে তো দেরিও হয়। তো এখন প্রায় ঘোরা শেষের দিকে। এরপর আরও সামনের দিকে এগোতেই দেখতে পেলাম এখানে একটা বড় কুয়ো রয়েছে। তো এইখান থেকে তো কুয়োটা একটুখানি দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে কুয়োটা একবার পুরো দেখায়। কুয়োটা কিন্তু বিশাল অনেকটা অংশ জুড়ে অবস্থিত, আর ভেতরে কিন্তু অনেকগুলো স্টেপও করা রয়েছে, অর্থাৎ সিঁড়ি করা রয়েছে আর কি, যখন যেরকম জলের লেভেল থাকবে তখন সেই দিক থেকে যাতে গিয়ে মানুষ জল তুলে আনতে পারে। এরপর একদম বাইরে বেরোনোর সময় দেখলাম এখানে একজন লোক এইরকম কাঠবিড়ালি রয়েছে, তো তাদেরকে ডাকছে এবং আমার হাতে যেই খাবারটা দিল, তো কাঠবিড়ালি এসে বসে বসে কিন্তু একাই খাচ্ছিল। তো এই জিনিসটাও কিন্তু বেশ মজারই লাগলো, কারণ কাঠবিড়ালি তো আমাদের পক্ষে ধরা সবসময় সম্ভব হয় না, তো এইভাবে একটুখানি কাঠবিড়ালিকেও ধরা হয়ে গেল। তো এখন আমাদের আগ্রা ফোর্ট ঘোরা কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা এই যে এই দিকের যে বড় নহবত গেট, সেই গেট দিয়েই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আগ্রা ফোর্ট ঘোরা একদম কমপ্লিট। এই যে তখন এই দরজাটা দিয়ে ঢুকেছিলাম আর এখন এই দরজাটা দিয়ে বেরোলাম। তো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই ব্লগটা তো বললাম এখানে রাখছি, এরপরে চলো আবার দেখা হবে সোজা গিয়ে তাজমহলে। সবাইকে